निकालो कीले। गोली चलता है चाल शेरों सी, बड़ी फेमस है दिलदारियां, ना कोई भी मुकाबला, आगे तू पीछे चले काफिला, जो भी झुकेगा चल जाएगा, चलो में तेरे है वो जलजला। सब लेते बेसिक तेरे पाँव से। ক্রাইম ডায়েরিতে আপনাদের স্বাগত। আপনারা জানেন আমরা প্রতিটি পর্বে আপনাদের দেখাই নিত্য নতুন অপরাধের কাহিনী। আমাদের উদ্দেশ্য একটাই, যাতে আপনারা সতর্ক হন, যাতে বাংলা সাবধান হয়। আর আমরা এই পর্বে আপনাদের দেখাবো আরো একটি অপরাধের কাহিনী, যা দেখে আপনারা চমকে যাবেন। আপনাদের মনে জন্ম নেবে প্রশ্ন, তাহলে কি মানুষের সাথে মানুষের সম্পর্কটা নেহাতি ঠুনকো? তাহলে কি কোনোই দাম নেই বিশ্বাসের? কি হলো? চলো আমার সঙ্গে যাবে না? শোনো, তোমাকে না আর আশ্রমে থাকতে হবে না। তুমি আমার সঙ্গে থাকবে, আমাদের সঙ্গে। হ্যাঁ, চলো চলো। আমি তোমার কি বলো তো? মা। এখন থেকে আমি তোমার মা। এসো আমার কোলে, এসো, বলো মা। লক্ষ্মী ছেলে আমার, সোনা ছেলে আমার, সোনা ছেলে, সোনা ছেলে। স্যার, কিছু বলবেন? এক ভদ্রলোক এসেছে, আপনার সাথে দেখা করতে চাই। কেন? বলছে বিশেষ কিছু দরকার আছে। ঠিক আছে, আসতে বলুন। ওকে স্যার। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, আসুন বসুন। হ্যাঁ বলুন, কি ব্যাপার? আমি পিন্টু ব্যানার্জি। ভীষণ বিপদে পড়ে থানায় ছুটে এসেছি স্যার। কি হয়েছে? আমার মা, মানে কাবেরী ব্যানার্জি, উনি গতকাল থেকে নিখোঁজ। নিখোঁজ? নিখোঁজ মানে? মানে স্যার, কালকে অফিস থেকে ফিরে দেখি সদর দরজাটা হাট করে খোলা। তারপর? তারপর স্যার ভেতরে গিয়ে দেখি মা নেই, কোথাও নেই। সে কি? হ্যাঁ স্যার, মায়ের মোবাইলটাও বন্ধ। আর 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 স্যার, পাড়ার প্রতিবেশীরাও কেউ কিছুই বলতে পারছে না। আচ্ছা, উনি কোনো আত্মীয় স্বজনের বাড়ি যাননি তো? আসলে স্যার, আমাদের আত্মীয় স্বজন বলতে সেরকম কেউ নেই। তাই। আপনার মায়ের বয়স কত? এই তো স্যার, কিছুদিন আগেই 52 হলো। আপনি একটা মিসিং ডায়েরি লিখিয়ে দিয়ে যান, আর মায়ের এক কপি ছবি আমাদের জমা দিয়ে যান। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব আপনার মাকে খুঁজে বার করার। আপনারা ঠিক কতদিন এই বাড়িতে আছেন? এই বাড়িটা তৈরি করেন আমার ঠাকুরদা, স্বর্গীয় সুধাংশু ব্যানার্জি। কবে? তা প্রায় 80-র দশকের শুরু থেকে। আর আপনার বাবা? উনি করোনার সময় মারা যান। আপনার জন্ম কি এই বাড়িতেই? না, মানে আমার জন্ম ঠিক কোথায় সেটা আমি জানি না। আপনার জন্ম ঠিক কোথায় আপনি জানেন না বলতে? আসলে শুনেছি আমার জন্মের পরেই আমাকে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছিল, আর সেখান থেকেই
কেউ একজন তুলে নিয়ে এসে আমাকে অনাথ আশ্রমে দেয়। অনাথ আশ্রমে? হ্যাঁ, আমার যখন বছর 8 বয়স তখন আমার মা বাবা আমাকে দত্তক নেন। ও, তার মানে আপনি কাবেরী দেবীর পালিত পুত্র। হ্যাঁ। আপনাকে কবে অ্যাডপ্ট করা হয়েছিল? প্রায় বছর 20 আগে। বাই দ্য ওয়ে, আপনার মায়ের কি কোনো শত্রু ছিল? শত্রু? হ্যাঁ, মানে এমন কেউ যে আপনার মায়ের এইভাবে উধাও হওয়ার জন্য দায়ী? কি হলো বলুন। হ্যাঁ ম্যাম, আমার এক পিসি আছে, বিধবা, সর্দার পাড়ায় থাকে। ইদানিং আমার মায়ের সঙ্গে ওনার সম্পর্কটা একদম তলানিতে এসে ঠেকেছিল। কেন? সম্পর্কের অবনতি হয়েছিল কেন? আসলে ম্যাম, আমার পিসি ভীষণ লোভী। লোভী বলতে? আসলে ম্যাম, পিসির চোখ ছিল এই বাড়িটার ওপর। সেই জন্যই কিছুদিন আগে একবার। দেখো বৌদি, এই বাড়িতে কিন্তু আমারও সমান অধিকার আছে, আর সেটা তোমাকে স্বীকার করতেই হবে। তুই তো বহুকাল আগে বিয়ে করে এবারে ছেড়ে চলে গিয়েছিস। এবারে তোর আবার অধিকার কিসের? কেন? দাদা তো মারা যাবার আগে আমাকে একবার বলেছিল ছাদটা আমার। কিন্তু আমার শ্বশুর মশাই তো উইল করে পুরো বাড়িটা তো দাদার নামে লিখে দিয়ে গেছে। বাবা কি লিখে দিয়ে গিয়েছিল সেটা আমি জানি না। দাদা যেটা আমাকে দেবে বলেছিল সেটা আমাকে দিতেই হবে। ইয়ার কি নাকি? হ্যাঁ, ইয়ার কি? শোন, তোর দাদা কি বলেছিল সেটা আমি শুনিনি, জানিও না। আর উনি তখন আমাদের মধ্যে নেই, তাই তোদের মধ্যে কি কথা হয়েছে সেটা তোরাই জানিস। এই সব ব্যাপার নিয়ে আমি আর কোনো রকম আলোচনা করতে চাই না। এখন তো এসব বললে চলবে না বৌদি। ছাদটা আমার চাই, আমি ওপরে আরেকটা তলা বানিয়ে ভাড়া বসাবো। সব দিবা স্বপ্ন দেখে কোনো লাভ নেই স্নিগ্ধা। শোন, আমি জীবিত থাকতে না এবারে ছাদ কেন, ছাদের 1 ইঞ্চিও তুই পাবি না, বলে দিলাম। এটাই তাহলে তোমার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। বুঝতে পারলে বোঝ, না বুঝলে আমার কিচ্ছু করার নেই। তার মানে আপনার পিসি এই বাড়ির ছাদটা দখল নেওয়ার জন্য একেবারে মরিয়া হয়ে উঠেছিল? হ্যাঁ ম্যাম, আর মা মিসিং হওয়ার 2 দিন আগেই তো পিসি আবার এসেছিল। আর সেবার তো পিসিমশাইয়ের পাড়ার বেশ কয়েকজন সন্ডা গুন্ডা টাইপের লোককে সঙ্গে করে নিয়ে এসেছিল। তারপর তো ওরা জোর করে বাড়িতে ঢোকার চেষ্টা করে। নেহাত আমার মা তালা দিয়ে রেখেছিল, সেই জন্য ঢুকতে পারেনি। তারপর কি হয়েছিল? তারপর আর কি, ওরা বাইরে থেকে খুব গালিগালাজ করে, তারপর ফিরে যায়। থানায় ডায়েরি করেছিলেন? না ম্যাম, সেটা করা হয়নি। কেন করেননি? কেন? বুঝতেই পারছেন, পারিবারিক ব্যাপার। মা থানা পুলিশ করতে রাজি হননি। বুঝলাম। আমার মনে হয় না এটা নেহাতি কোনো কাকতালীয় ঘটনা। নিজের অধিকার চেয়ে দাবি দেওয়া করাটা অন্য ব্যাপার, কিন্তু তার জন্য গাড়ি ভাড়া করে গুন্ডা নিয়ে এসে কারোর উপর হামলা করাটা গর্হিত অপরাধ। কিন্তু স্যার। কিন্তু কি? আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না। হ্যাঁ বলো, কি বুঝতে পারছো না? হিসেব বলছে কাবেরী দেবীর ননদ একজন অল্প বয়সী মহিলা নয়, তারও যথেষ্ট বয়স হয়েছে, তার উপর বিধবা। এরকম একজন মহিলার পক্ষে কি গুন্ডা ভাড়া করা আদৌ সম্ভব? সবকিছুই জানা বা করা সম্ভব, কিন্তু তার আগে ওই মহিলার সঙ্গে একবার কথা বলা দরকার। রাইট স্যার। তুমি আজই চলে যাও, গিয়ে মহিলার সঙ্গে দেখা করে কথা বলো। ওকে স্যার। এসব কি বলছেন আপনি? আমি বাড়ির ভাগ চেয়েছিলাম, গুন্ডা নিয়ে গিয়েছিলাম? সেই রকমই তো শুনলাম। কে বলেছে আপনাকে সব আজে বাজে কথা? সে যেই বলে থাকুক, আমরা সত্যিটা জানতে চাই। এটা কি হয়েছিল আদৌ? শুনুন, আমার একমাত্র ছেলে ব্যাংক থেকে লোন করে ইউরোপে ডাক্তারি পড়ছে। ওর ইচ্ছে ওখানেই সেটেল হওয়ার। আমি বিধবা, উইডো পেনশন পাই। এখন নতুন করে এই সম্পত্তি নিয়ে আমি কি করব? আপনি নাকি ওই বাড়ির ছাদটা দখল নিয়ে দোতলা করতে চেয়েছিলেন, ভাড়াতে বসাতে চেয়েছিলেন,
আর সেই নিয়ে আপনার সাথে আপনার বৌদির যাবতীয় গন্ডগোলের সূত্রপাত। আমি জানি না আপনাদের কে এ সমস্ত আজে বাজে কথা বলেছে, কিন্তু যে বলেছে সে ডাহা মিথ্যে কথা বলেছে। আমার বৌদির সাথে আমার ভীষণ ভালো সম্পর্ক ছিল। সম্পর্ক ভালো ছিল? হ্যাঁ, গত মাসেই একদিন বৌদির বাড়িতে গিয়ে আমি খুব ভালো সময় কাটিয়ে এসেছি। এই জন্মে তুই আমার ননদ হতে পারিস, কিন্তু আমি শিওর গত জন্মে তুই আমার মায়ের পেটের বোন ছিলি রে স্নিগ্ধা। রক্তের সম্পর্কটাই কি আসল বৌদি? মোটেই না, আমি বিশ্বাস করি না। আর বিশ্বাস করি না বলেই তো আমি পিন্টুকে দত্তক নিয়েছিলাম জেদাজেদি করে। জানি দাদার মোটেও ইচ্ছা ছিল না। তো দাদা বলতো দত্তক নেওয়া ছেলে মেয়ে কখনো আপন হতে পারে না। দাদা কথাটা আমাকেও বলেছে। তো দাদার কথাটা ভুল নয়। ভুল নয় মানে? কি হলো বৌদি? কিছু না। না না বলো, আমারও তো জানা দরকার। পিন্টু, কি হয়েছে পিন্টুর? পিন্টু ভালো হলো না রে, ওকে আমি মানুষ করতে পারলাম না। সে কি, কেন? তুই পিন্টুকে কিছু বলবি না বল। না না, আমি কেন ওকে কিছু বলতে যাব? তোমার যা বলার তুমি নির্ভয়ে বলো। পরশু রাতে একটা ঘটনা ঘটেছে। মা, ও মা, তোকে আমি কতবার বলেছি না যে নেশা করে তুই আমার ঘরে আসবি না? মদের গন্ধে আমার গায়ে পাক দেয়, বমি আসে। আসতে তো চাই না, কিন্তু কি করবো বলো, তোমাকে ছাড়া তো আমার চলে না। জানি তো, তোর টাকার দরকার পড়লেই মায়ের কথা মনে আসে। তা সবই যখন জানো তাহলে টাকাটা দিয়ে দাও। তোর বাবা চলে যাওয়ার পর তো তুই ব্যাংকে গিয়ে বাবার 16 লাখের ফিক্সড ডিপোজিটটা ভাঙিয়েছিলি। সে টাকাগুলো কি করলি তার হিসাবটা আগে আমাকে দে। আরে ওই টাকা তো গাধার ইয়েতে চলে গেছে। খবরদার, একদম আমার সামনে তুই মুখ খারাপ করে কথা বলবি না বলে দিলাম। আরে চড়ছো কেন? বলছি যে টাকাটা খরচ হয়ে গেছে। তা কিসে কিভাবে খরচ হলো সেটা শুনি একটু। সেটা জেনে তোমার কি লাভ? তার মানে তুই বলবি না, তাই তো? আচ্ছা ঠিক আছে, শোনো, ওই 16 লাখের মধ্যে 14.5 লাখ আমি শেয়ার মার্কেটে লাগিয়েছিলাম, আর বাকিটা একটু দুষ্টুমি করতে গিয়ে খরচ হয়ে গেছে। আমি জানি তো টাকাটা তুই কার পেছনে খরচ করেছিস। এরকম করিস না বাবা। ওহো, তুমি জানো? আমি তো তোকে কতবার বলেছি ওই মেয়ে ছেলেটার পেছনে ঘুরিস না, ও তোর জীবনটা বরবাদ করে দেবে। তুই তুই কেন আমার কথা শুনছিস না পিন্টু? এই শোনো, ফালতু ভেজা করো না। তুমি কি ভেবেছো নাকি আমি সেই 20 বছর আগের অনাথ আশ্রমের ছোট্ট খোকাটি আছি যে তোমার কথা আমাকে অক্ষর অক্ষরে পালন করতে হবে? তার মানে তুই আমার কোনো কথা শুনবি না, তাই তো? কেন? তোমার কথা শোনার দায় পড়েছে আমার? শোনো, যেটা বলছি সেটা করবে। ব্যাংকে তোমার যে 30 লাখ টাকার ফিক্সড ডিপোজিটটা আছে ওটা ভেঙে টাকাটা আমাকে দেবে। ওই টাকাটা শেয়ার মার্কেটে লাগিয়ে আমি আগের টাকা সব তুলে দেবো। আর একটা টাকাও তোকে আমি দেবো না। শোনো, আমাকে না জোর করতে বাধ্য করো না। তার মানে তুই আমার উপর জোর জবরদস্তি করবি? আমার উপর তুই জোর জবরদস্তি করবি? তাহলে তুইও শুনে রাখ, এ বাড়িতে তোর আর কোনো জায়গা নেই। আমি সোজা কথাটা সোজা ভাবে বলে দিলাম।
না বুঝলে আমার কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই আমার। সে কি বৌদি, জল এত দূর গড়িয়েছে? এখন আমার মনে হয় কি জানিস, ওকে দত্তক না নিলেই মনে হয় ভালো হতো, তাহলে শেষ জীবনটা এমন অশান্তির মধ্যে কাটাতে হতো না। এখন আর এসব কথা ভেবে লাভ কি বৌদি? আর বলতে আমার হয়েছে সেই সাপের ছুঁচো গেলার মতো অবস্থা, না পারছি গিলতে, না পারছি ওগড়াতে। আমি একটা কথা বলবো বৌদি, বল না। তুমি একটা কাজ করবে কি? তুমি পিন্টুকে পরিষ্কার বলে দাও, এতদিন যা টাকা পয়সা নেয়া নিয়েছে, তুমি এক কানা করিও আর দেবে না। বললে আর শুনছে কে? ও কি কথা বলার বা শোনার মতো ছেলে নাকি? তবুও বলো, একটু ভয় দেখাতে সমস্যা কোথায়? যদি বুদ্ধিমান হয় বুঝে যাবে, না হলে আপাতত কিছু করার নেই। আচ্ছা, তার মানে মা ছেলের মধ্যে ইদানিং সম্পর্কটা খুব একটা ভালো ছিল না? বৌদি আমায় মিথ্যে বলেনি, মিথ্যে বলার মতো মানুষ বৌদি নয়। আচ্ছা, আপনার কি মনে হয় কাবেরী দেবী কোথায় যেতে পারে? আমি ঠিক বুঝতে পারছি না। বুঝতে পারছেন না মানে? বৌদি গেঁটে বাতে রুগী ছিল, বাড়ি থেকে বেরোতে পারতো না, কারোর সাথে মেলামেশাও করতো না। ওই আমি যখন ফোন করতাম বা যেতাম তখন ওই যা কথাবার্তা হতো, বৌদি নিজের থেকে কোনোদিনও আমাকে ফোন টোন করতো না। কাবেরী দেবীর ফোন তো এখন সুইচ অফ বলছে। আমিও অনেকবার করেছি, সুইচ অফই বলছে। আপনার কাউকে সন্দেহ হয়? জানি না, আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। তুমি বাড়িতে তল্লাশি চালিয়েছিলে? হ্যাঁ স্যার, আমি আমার পুরো টিম নিয়ে বাড়ি সার্চ করেছি, কিন্তু কোনো রকম সন্দেহজনক কিছু পাইনি। আর কাবেরী দেবীর মোবাইলটা পাওয়া যায়নি, তাই তো? না স্যার। আর মোবাইলটা সুইচ অফ ছিল? হ্যাঁ। দেখো, অনেক বয়স্ক মানুষই স্মৃতিভ্রংশ হয়ে বাড়ি থেকে এইভাবে বেরিয়ে যায় এবং তারপরে তারা বেপাত্তা হয়ে যায়, কিন্তু সেক্ষেত্রে মোবাইলটা তারা বাড়িতে রেখেই যায়। রাইট স্যার। এখানে যদি কাবেরী দেবী মানসিক অসুস্থতার কারণে বাড়ি থেকে চলে যেয়ে থাকেন, সেক্ষেত্রে তিনি মোবাইলটা সাথে করে নিয়ে যাবেন কেন? সেটাই তো। তাও যদি ফোনটা সাথে করে নিয়ে যেয়ে থাকেন, তাহলে সেটা বন্ধ কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, তুমি ইমিডিয়েট একটা কাজ করো তো। কি স্যার? তুমি কাবেরী দেবী আর তার ছেলের মোবাইলের কল ডিটেলসটা বার করো। ওকে স্যার। হ্যাঁ, আর কাবেরী দেবীর মোবাইলের লাস্ট অ্যাক্টিভ টাওয়ার লোকেশনটা আমার চাই। ঠিক আছে, আজকেই আমি আমার সাইবার টিমকে বলে দিচ্ছি। আমি দেখি এই কল ডিটেলস আর টাওয়ার লোকেশন আমাদের কোনো ক্লু দিতে পারে কিনা। তার মানে পিন্টু গত 1 বছর ধরে নির্দিষ্ট একটা নাম্বারে নিয়মিত কথা বলতো, এবং কল ডিউরেশনও সেটাই বলছে। বেশ লম্বা সময় ধরে টানা কথা বলতো। আচ্ছা, এই নম্বরটা কার নামে রেজিস্টার করা আছে? অঞ্জনা বাগচি। কে অঞ্জনা বাগচি? কাবেরী দেবীর বাড়ির ঠিক 3টে বাড়ির পরেই থাকে। ওনার স্বামী দিল্লিতে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, সেখানেই তিনি থাকেন। ওনারা নিঃসন্তান, অবশ্য ভদ্রমহিলা এখানেই থাকেন। তাহলে কি? তাহলে কি স্যার? তাহলে কি অঞ্জনার সাথে কাবেরী দেবীর পালিত পুত্র পিন্টুর সাথে কোনো একটা সম্পর্ক তৈরি হয়েছিল এই সুযোগে? হ্যাঁ স্যার, ফোনে যখন এতক্ষণ ধরে কথা বলতো
কিছু তো একটা নিশ্চয়ই আছে। ঠিক ঠিক, নইলে কি আর এত সময় ধরে কথা হবে? তবে তবে কি স্যার? তবে কাবেরী ব্যানার্জির অন্তর্ধানের সঙ্গে এই অঞ্জনা আর পিন্টুর কি সম্পর্ক, সেটাই আমার মাথায় ঢুকছে না। হ্যাঁ স্যার, কাবেরী দেবীর ননদের কথা অনুযায়ী অঞ্জনার সাথে পিন্টু বাবুর সম্পর্ক নিয়ে মা ছেলের মধ্যে অশান্তি বাঁধলো। এখানে হঠাৎ করে কাবেরী দেবী কেন উধাও হলো সেটাই বুঝতে পারছি না। আচ্ছা, পিন্টুর সাথে তো তুমি কথা বলেছো? হ্যাঁ স্যার, কিন্তু কোনো সন্দেহজনক কিছু পাইনি। তাহলে বাকি রইল অঞ্জনা বাগচি। হ্যাঁ স্যার। তার সাথে ইমিডিয়েট কথা বলো। ওকে স্যার। আমার মন বলছে এই অঞ্জনা অনেক কিছু জানে। কেন, কারোর সাথে মোবাইলে কথা বলাটা কি অপরাধ? না না, অপরাধ কেন হবে? তাহলে তাহলে আর কি, সেরকম কিছুই নয়। শুধু এত লম্বা সময় ধরে প্রতিদিন কথা বললে প্রশ্ন তো উঠবেই। কি প্রশ্ন উঠলো না উঠলো তাতে আমার বই গেল। আমরা বন্ধু ছিলাম, বন্ধু আছি, আর বন্ধু থাকবো। আমরা বলতে আমি আর পিন্টু। আচ্ছা, তার মানে আপনার আর পিন্টু বাবুর মধ্যে একটা সম্পর্ক রয়েছে? হ্যাঁ, কিন্তু সেটা বন্ধুত্বের সম্পর্ক। মিসেস বাগচি, আমি কিন্তু আপনার থেকে কোনো ক্ল্যারিফিকেশন চাইনি। না মানে থাক, সেসব বাদ দিন। আপনি শুধু আমাকে এটুকু বলুন, আপনার বন্ধু মানে পিন্টু বাবুর সাথে তার মায়ের সম্পর্ক কেমন ছিল? ভালোই, মানে ভালোই তো। কখনো মনোমালিন্য বা ঝগড়া টগড়া? না, সেরকম তো কিছু শুনিনি। আচ্ছা, আপনি জানতেন পিন্টু বাবু কাবেরী দেবীর বায়োলজিক্যাল সন্তান নয়? হ্যাঁ, মাসিমা যে ওকে দত্তক নিয়েছে এটা পিন্টু আমায় একবার বলেছিল। বাই দ্য ওয়ে, আপনার স্বামী দিল্লিতে থাকেন? হ্যাঁ। আপনি ওখানে তার সাথে থাকেন না কেন? এত বড় বাড়ি আমাদের, ফাঁকা ফেলে রেখে যেতে ঠিক সাহস হয় না। যদি তালা ভেঙে চুরি চামারি হয়ে যায়। ও ঠিক আছে, বুঝলাম। আমার আর কিছু জানবার নেই। কাবেরী ব্যানার্জি হঠাৎ করে নিখোঁজ হয়ে গেলেন, আর এই প্রশ্নটা চেয়েও আমাদের বেশি ভাবা ছিল কেন হঠাৎ করে কাবেরী ব্যানার্জি নিখোঁজ হয়ে গেলেন। ইদানিং যে তার সাথে তার পালিত পুত্র পিন্টু ব্যানার্জির সম্পর্ক ভালো ছিল না, সেটা নিখোঁজ কাবেরী ব্যানার্জির ননদ স্নিগ্ধা ভট্টাচার্যের বয়ান থেকে পরিষ্কার ছিল। আরও একটা জিনিস আমাদের কাছে দিনের আলোর মতো পরিষ্কার ছিল, যে পিন্টু ব্যানার্জি আমাদেরকে ভুল পথে চালিত করতে চেয়েছিল, আর সেই জন্যই সে বৌদি আর ননদের ভুয়ো গল্প ফেঁদেছিল। আর তারপরেই ঘটল সেই চাঞ্চল্যকর ঘটনা। কাবেরী ব্যানার্জির বাড়ির পেছনে মিউনিসিপ্যালিটির লোকজন মশার ওষুধ স্প্রে করতে গিয়ে দেখতে পেল ভয়ঙ্কর সেই ঘটনা। কোথায়? এই দেখুন স্যার। স্যার, হাতের এই সোনার চুড়িটা রেখে কাবেরী দেবীর ননদ এই বডিটাকে কাবেরী দেবীর দেহ বলে ক্লেম করেন। কোথায় কাবেরী দেবীর ননদ? ওই তো ওখানে। ওনাকে খবর দিল কে? আমরা যখন মাটি খুঁড়ছিলাম তখন খবরটা দাবানলের মতো চারদিকে ছড়িয়ে পড়ে। আর 5 জনের মতন উনিও আসে। তারপর ওই সোনার চুড়িটা রেখে উনি আইডেন্টিফাই করে এটা কাবেরী দেবীর দেহ। বুঝেছি। কিন্তু স্যার, পিন্টু কিন্তু মিসিং। সে কি? বাড়িতেও খোঁজ করেছি, সেখানে নেই। এখন বাজে 12:15। অফিসে খোঁজ করেছি, অফিসে নেই। তার মানে আমরা ম্যান হ্যান্ড কাজ শুরু করে দিয়েছি স্যার। ঠিক ধরা পড়ে যাবে, কদ্দূর আর পালিয়ে যাবে। তুমি একটা কাজ করো, তুমি বডিটা বেরোলে ইমিডিয়েট পোস্টমর্টমে পাঠাও, আর বাগানটাকে সিল করে দাও, আর চারিদিকটা একবার তন্ন তন্ন করে খুঁজে দেখো, যদি সন্দেহজনক কিছু বা মার্ডার ওয়েপনটার খোঁজ মেলে। ওকে স্যার। তারপর
তারপর আমি দেখছি অপরাধী পার পায় কি করে। তাহলে খুনটা হয়েছে রাত ঠিক 10টা থেকে 10:30টার মধ্যে। হ্যাঁ স্যার, কোনো ব্লান্ট অবজেক্ট মানে ভোঁতা অথবা ভারী কিছু দিয়ে মাথায় আঘাত করা হয়েছে, যার ফলে স্কাল ফেটে গেছে, আর তারপরে ব্রেন ড্যামেজ। আর তারপর গলা টিপে মৃত্যুটা নিশ্চিত করা হয়েছে। গলায় হাইওয়ে হাড়ও ভাঙা স্যার। খুবই নৃশংস হত্যাকাণ্ড। আর তারপর থেকে পিন্টুরও কোনো খোঁজ নেই। না স্যার, কিন্তু খুনটা কি আদৌ কাবেরী দেবীর পালিত পুত্র পিন্টু করেছে? সে যখন গা ঢাকা দিয়েছে নিশ্চয়ই তার মনে কোনো অভিসন্ধি আছে। কিন্তু পিন্টু কি স্যার? কিন্তু পিন্টুই যে আততায়ী সেটা এখনই কিন্তু ধরে নেওয়াটা উচিত নয়। কেন স্যার? কারণ হলো পিন্টু পলাতক হলেও তার বিরুদ্ধে আমাদের কাছে কোনো প্রমাণ নেই। রাইট স্যার। আর যেহেতু কোনো এভিডেন্স নেই, সেই জন্য পিন্টুকে এখনই কোনো অপরাধী বলে দাগিয়ে দেওয়াটা ঠিক হবে না। কারণ খুনটা পিন্টু করুক বা যেই করুক, খুনের মোটিভটা কি? স্যার স্যার আর একটা কথা বলার আছে। ওখানে যে খুনটা হয়েছিল না, কিছু বলবেন? স্যার, সাইবার টিম খবর পাঠিয়েছে পিন্টু ব্যানার্জির মোবাইলটা সুইচ অন হয়েছে। লোকেশন? সাপুইপাড়ার একটা হোটেলে। সাব্বাস! পিন্টু ব্যানার্জি, তুই মোবাইল অফ করে গা ঢাকা দিয়েছিলি ঠিক আছে, কিন্তু ওই যে বলে না অপরাধী একটা না একটা ভুল ঠিক করে, তুই 1 ঘন্টার জন্য মোবাইল অন করেছিলি মিসেস বাগচিকে নিয়ে পালাবি বলে। আমি কিন্তু জানি না স্যার, আমি নির্দোষ স্যার। নির্দোষ? এই নির্দোষ? তোরা যদি নির্দোষী হস তাহলে ফোনটা সুইচ অফ ছিল কেন? অফিসেও তো যাসনি, সত্যি করে বল। ম্যাডাম আমরা নির্দোষ ম্যাডাম, কিচ্ছু করিনি, কিচ্ছু করিনি। সত্যি করে বল, ঘটনাটা কি হয়েছিল? জানি না কিছু। সব জানিস তুই? এই তুই সব জানিস? তুই নিজে এসেছিলি তোর মায়ের নামে মিসিং ডায়েরি করতে থানায়, আর তার ঠিক 2 দিন পরে তোর মায়ের দেহ তোর বাড়ির পেছন থেকে পাওয়া যায়। সত্যি যদি অন্য কেউ খুন করেও থাকে তাহলে তোর মায়ের লাশ উদ্ধারের সঙ্গে সঙ্গে তুই বেমালুম বেপাত্তা হয়ে গেছিলি কেন? বল বল। পিন্টু সত্যি করে বল, তাহলে এমন মার মারবো না সারা জীবন মনে থাকবে। জানি না কি করে বল? জানি না। সবটাই কাকতালিও না? আমাদের বোকা পেয়েছিস? আমরা বোকা তাই না? বল সত্যি করে বল। স্যার ওকে আর মারবেন না স্যার, ও মরে যাবে স্যার, মরে যাবে না, ও মরে যাবে। সত্যি বল। জানি না মেরেই ফেলবো। ওকে মরতে দিচ্ছে কে? এখনো তো অনেক থেরাপি বাকি। হ্যাঁ, অনেক থেরাপি বাকি। বল বল। সব বলছি স্যার, আমি সব বলছি। আমি যখন 7-8 বছর বয়স হয় তখন আমি অনাথ আশ্রমে ছিলাম। আমার বাবা মা ওখান থেকে আমাকে দত্তক নেয়। তারপর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ। কিন্তু সত্যি কি তাই? অন্তত আজকের পৃথিবীতে, অন্তত আজকের সমাজে। পিন্টু ব্যানার্জির মুখ থেকে নৃশংস ঘৃণ্য কাহিনী জানতে পেরে আমরা শিউরে উঠেছিলাম। আমাদের মনে প্রশ্ন জেগেছিল, কিভাবে একজন মানুষ অকৃতজ্ঞ হতে পারে?
কিভাবে মানুষ প্রতিদান দিতে পারে না, কিভাবে একজন মানুষ আর একজন মানুষের বিশ্বাস এইভাবে ভেঙে দিতে পারে। মা, আমি এই ভয়টাই পেয়েছিলাম পিন্টু। দেখলি তো করোনা কিভাবে আমাদের কাছ থেকে তোর বাবাকে ছিনিয়ে নিয়ে গেল। কেঁদো না, দেখো কেঁদে কি হবে, যেটা কপালে থাকবে সেটা তো হবেই। কিন্তু আমার কপালে কেন এটা হলো বলতো, কেন হলো, কেন? তুমি কেঁদো না এভাবে, দেখো বাবা তো একা নয়, করোনায় তো গোটা পৃথিবীর কত মানুষ মারা গেছে, তাদের পরিবারের কথাটা ভাবো। তুমি কেঁদো না, এসো বসবে, এসো বসো। তোমাকে তো শক্ত হতে হবে মা, যার যাওয়ার সে তো গেছেই, কিন্তু তুমি এবার শক্ত হাতে হাল না ধরলে পরিবারটা তো ভেসে যাবে। কটা বাজে রে? এখন 10টা মতো বাজে। তুই আজ অফিস গেলি না? না, ইচ্ছে করছে না। হঠাৎ অফিস কামাই করার ইচ্ছে হলো কেন তোর? ভাবছি চাকরিটা ছেড়ে দেবো। হুমা, এই কি অলক্ষণে কথা বলছিস তুই? চাকরি ছাড়বি কেন? ভাবছি একটা ব্যবসা করব। ব্যবসা? কিসের ব্যবসা? শেয়ার মার্কেটে। শেয়ার মানে ওই যেখানে শেয়ার বাজারে পয়সা লাগানো হয়? হ্যাঁ ওটাই। কিন্তু তার জন্য তো অনেক টাকার দরকার। সে তো বটেই, কিন্তু এত টাকা তুই কোথায় পাবি বাবা? কেন, তুমি দেবে? আমি এত টাকা কোথায় পাবো? দেখো বাবার তো ব্যাংকে একটা ফিক্সড ডিপোজিট আছে 16 লাখ টাকার। হ্যাঁ তো সেটার নমিনি তো তুমি। হ্যাঁ, তাতে কি হয়েছে? কিছুই হয়নি, বাবা মারা যাওয়ার পর তো ওটার মালিক এখন তুমি। তুমি ওটা ভাঙিয়ে টাকাটা আমায় দাও, আমি শেয়ার মার্কেটে ওটা ইনভেস্ট করি। কি হলো বলো, আমার সঙ্গে কবে ব্যাংকে যাবে বলো? কি হয়েছে? আরে পিন্টু, টাকাটা জলে যাবে না তো? আরে বাবা, জলে যাবে কেন? তুমি আমার উপর ভরসা করতে পারছো না মা? আমি তো তোমায় বললাম টাকাটা আমি তোমায় রিটার্ন দেব, সুদ সমেত, প্রমিস। থ্যাংক ইউ গো। থ্যাঙ্কস কিসের? কতদিন বাদে শপিং করলাম। সে তোমার বর দেখো না, দিল্লিতে গিয়ে কি যে মধু পেয়েছে। যা বলেছো, ছুটি পেলেও বাড়ি আসতে চায়নি। এখানে যেমন তুমি আমাকে পেয়ে গেছো, তেমন দেখো গিয়ে গৌতম দাও দিল্লিতে গিয়ে কাউকে ঠিক জুটিয়ে নিয়েছে। মরুককে যাক। এই বলো। আজ তোমার অনেকগুলো টাকা খরচ হয়ে গেল। ছাড়ো তো। না বলো না, আমার খুব খারাপ লাগছে। খারাপ লাগার কি আছে এতে? আমারই খারাপ লাগছে না। আর তাছাড়া যদি বুঝতাম যে আমার কষ্ট করে উপার্জন করা পয়সা, তবে তো একটা কথা ছিল। তাহলে এটাই তোমার সেই মায়ের জমানো ব্যাংকের টাকা? মায়ের নয়, বাপের একটা এফডি ছিল, বুড়ি ছিল ওটা নমিনি। তো বাপ টপকে যাওয়ার পরে আমি ম্যানেজ করে টাকাটা গুছিয়ে নিয়েছি। দেখো মানে পরে তো সবটা আমিই পেতাম, তো শুধু শুধু ওই ব্যাংকে ফেলে রেখে ওই টাকার গায়ে ছাতা জমিয়ে কোনো লাভ আছে? খাওয়া হয়ে গেছে, থালা সিঙ্কে রাখা আছে। হ্যাঁ দাঁড়া, কথা আছে তোর সাথে। কি কথা? কোথায় গিয়েছিলি অঞ্জনের সাথে? তোমার জেনে কি লাভ? লাভ কি ক্ষতি সেটা আমি বুঝবো, তোকে যেটা জিজ্ঞেস করছি তার জবাব দে। শপিং এ গেছিলাম। কেন?
কেন আবার কি, মানুষ শপিং এ যায় না? ওর সাথে তোর কি এমন পিরিত যে ওকে শপিং করতে নিয়ে যেতে হবে? ও আমার ভালো বন্ধু। অন্য লোকের বউয়ের সাথে বন্ধুত্ব করলে সমাজ সেটাকে ভালো চোখে দেখে না পিন্টু। এই শোনো, আমি না সমাজের ধার ধারি না। কে কি ভাবলো কে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু আমার যায় আসে। আমার ছেলের নামে কলঙ্ক রটলে আমার মুখেই চুনকালি পড়বে, আমাকেই তার জবাবদিহি করতে হবে। ঘুরে ঘুরে তুমি জবাবদিহি করো, কিন্তু আমি অঞ্জনার ব্যাপারে আর একটা কথা বলবো না, শুনবো না। কি? আরে বাদ দাও না, বুড়ি জানতে চেয়েছে তো কি হয়েছে? জানতে চাইবেই বা কেন? হাজার হোক, বুড়ি তো তোমার মা, আর তুমি ওনার পালিত ছেলে হও আর যাই হও। পালিত ছেলে, দত্তক নেওয়া, এগুলো না আমার সামনে আর একদম বলবে না। ছোটবেলা থেকে এগুলো শুনে শুনে না আমি ক্লান্ত হয়ে গেছি। এগুলো এক একটা শব্দ না, এগুলো এক একটা অপমান, যেটা তীরের মতো এসে আমার ভেতরে বাঁধে আর আমার যন্ত্রণা হয়। ঠিক আছে শোনো, আর কোনো দিনও বলবো না, কিন্তু ওই বুড়ি যদি এখন 16 লাখ টাকার হিসেব চায় তাহলে কি বলবে তুমি সেটা আগাম ভেবে নিও। 16 লাখের মধ্যে তো 14.5 লাখ শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে গিয়ে ডুবে গেল, আর বাকি টাকাটা হোটেল, রেস্টুরেন্ট আর শপিং করতে গিয়েই শেষ হয়ে গেছে। এখন শুধু একটাই পথ খোলা, ওই টাকাগুলো উদ্ধার করার। কি পথ? মা, ও মা, তোকে আমি কতবার বলেছি না যে নেশা করে তুই আমার ঘরে আসবি না? মদের গন্ধে আমার গায়ে পাক দেয়, বমি আসে। আসতে তো চাই না, কিন্তু কি করবো বলো, তোমাকে ছাড়া তো আমার চলে না। জানি তো, তোর টাকার দরকার পড়লেই মায়ের কথা মনে আসে। তা সবই যখন জানো তাহলে টাকাটা দিয়ে দাও। তোর বাবা চলে যাওয়ার পর তো তুই ব্যাংকে গিয়ে বাবার 16 লাখের ফিক্সড ডিপোজিটটা ভাঙিয়েছিলি, সে টাকাগুলো কি করলি তার হিসাবটা আগে আমাকে দে। আরে ওই টাকা তো গাধার ইয়েতে চলে এই গেছে। খবরদার, একদম আমার সামনে তুই মুখ খারাপ করে কথা বলবি না বলে দিলাম। আরে চড়ছো কেন? বলছি যে টাকাটা খরচ হয়ে গেছে। তা কিসে কিভাবে খরচ হলো সেটা শুনি একটু। সেটা জেনে তোমার কি লাভ? তার মানে তুই বলবি না, তাই তো? আচ্ছা ঠিক আছে, শোনো, ওই 16 লাখের মধ্যে 14.5 লাখ আমি শেয়ার মার্কেটে লাগিয়েছিলাম, আর বাকিটা বাকিটা একটু দুষ্টুমি করতে গিয়ে খরচ হয়ে গেছে। আমি জানি তো টাকাটা তুই কার পেছনে খরচ করেছিস। এরকম করিস না বাবা। ওহো, তুমি জানো? আমি তো তোকে কতবার বলেছি ওই মেয়ে ছেলেটার পেছনে ঘুরিস না, ঘুরিস না, ও তোর জীবনটা বরবাদ করে দেবে। তুই তুই কেন আমার কথা শুনছিস না পিন্টু? এই শোনো, ফালতু ভেজা ভেজা করো না। তুমি কি ভেবেছো নাকি আমি সেই 20 বছর আগের অনাথ আশ্রমের ছোট্ট ফোকাটি আছি যে তোমার কথা আমাকে অক্ষর অক্ষরে পালন করতে হবে? তার মানে তুই আমার কোনো কথা শুনবি না, তাই তো? কেন? তোমার কথা শোনার দায় পড়েছে আমার? শোনো, যেটা বলছি সেটা করবে। ব্যাংকে তোমার যে 30 লাখ টাকার ফিক্সড ডিপোজিটটা আছে ওটা ভেঙে টাকাটা আমাকে দেবে। ওই টাকাটা শেয়ার মার্কেটে লাগিয়ে আমি আগের টাকা সব তুলে দেবো। আর একটা টাকাও তোকে আমি দেবো না। শোনো, আমাকে না জোর করতে বাধ্য করো না। তার মানে তুই আমার উপর জোর জবরদস্তি করবি? আমার উপর তুই জোর জবরদস্তি করবি? তাহলে তুইও শুনে না, এ বাড়িতে তোর আর কোনো জায়গা নেই। আমি সোজা কথাটা সোজা ভাবে বলে দিলাম, বুঝলে বুঝবি, না বুঝলে আমার কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই আমার।
বুড়ি তোমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছে? ওই বাড়িতে আমার আর জায়গা নেই, এই কথাটা তো অন্য কোনো মানে হয় না। সর্বনাশ। সর্বনাশ তো বটেই। যদি আমাকে সত্যি সত্যি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় তাহলে কোথায় যাব? কিন্তু তোমার যা রোজগারের ছিরি তাতে তো। সেটাই তো, ঘর ভাড়া নিতে গেলে তো ডাল ভাতও জুটবে না। তাহলে একটা প্ল্যান করেছি। কি প্ল্যান? ওই 30 লাখ টাকার ফিক্সড ডিপোজিটটার তো নমিনি আমি। হ্যাঁ, তো ওই বুড়িকে পুরোপুরি গুম করে দিতে পারলে সব দিক থেকেই কেল্লাপ হতে। তোর মতো অকৃতজ্ঞ আমি জীবনেও দেখিনি। কটা টাকাই তোর কাছে বড় হলো? অনাথ আশ্রমের মতো জায়গা থেকে তুলে নিয়ে এসে তোকে বুকে আগলে রেখে মানুষ করাটা কিছুই নয়। সব ভুলে গেছিলি তুই। হ্যাঁ, তুই মানুষ না নরকের কীট। আর আপনি জেনে শুনে এরকম একটা অপরাধীকে আশ্রয় দিচ্ছিলেন? বিবেক বেঁচে ছিল আপনার? এরপর নিখুঁত পরিকল্পনা মতো ঘরের রক্ত সাফ করে পিন্টু কাবেরী দেবীর দেহটা বাড়ির পেছনের বাগানে রাতের অন্ধকারে পুঁতে দেয়। তাকে এ কাজে সাহায্য করেছিল তার অবৈধ প্রেমিকা অঞ্জনা বাগচি। আপনাদের জানিয়ে রাখি, আমরা আদালতে পিন্টু আর অঞ্জনার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম সাজার আবেদন জানাবো। তবু প্রশ্ন থেকে যায়, পিন্টুকে যে নারী জন্ম দিয়েছিল সে ছিল তার দেবকী মা, কিন্তু যে নারী অনাথ আশ্রম থেকে পিন্টুকে তুলে নিয়ে এসে মানুষ করেছিল সে ছিল তার যশোদা মা কাবেরী দেবী। কিন্তু তার সাথে এরকম করতে পারলো পিন্টু কিছু টাকার জন্য? তাহলে কি আজকের পৃথিবীতে, আজকের সমাজের নীতি নৈতিকতা, পারস্পরিক বিশ্বাস আর কৃতজ্ঞতার কোনো দাম নেই? এসব ভুলেই কি আমাদের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে অপরাধীরা? প্রশ্ন রাখলাম আমরা আপনাদের কাছে।